রাজনৈতিক টানাপোড়েনের পরও চলতি বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থ প্রতিমন্ত্রী। প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। দিনাজপুরে ধানক্ষেতে অর্নেট কীটনাশক ব্যবহারে প্রায় 150 একর জমির চারা ক্ষতিগ্রস্ত। সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকের। এবং পয়লা বৈশাখের উন্মাদনায় এখন সিলেটের তরুণরাও মনের মতো পোশাক কিনতে ভিড় করছেন বুটিক হাউসগুলোতে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো বাজেট নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গবেষণা সংস্থা BIDS এর গবেষক ডক্টর আবুল বাশার। জনাব আবুল বাশার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমরা অন্যান্য কিছু খবর জেনে তারপরে আপনার কাছে আমরা ফিরছি। রাজনৈতিক টানাপোড়েনের পরও চলতি বাজেট বাস্তবায়ন নিয়ে আশাবাদী অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। এদিকে অর্থ বছর শেষ হতে খুব বেশি সময় বাকি না থাকায় চলছে আগামী বাজেটের খসড়া প্রণয়নের কাজও, যার আকার চলতি বাজেটের চেয়ে প্রায় 50,000 কোটি টাকা বেশি হবে বলেও এরই মধ্যে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, আকার বাড়ানোর পাশাপাশি প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়ন হবে আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানবির রূপলের রিপোর্ট। খাত ও পুঁজিবাজার সংস্কার কার্যক্রম চলছে। গেল বছর জুনে সরকারের চলতি মেয়াদে 2014-15 অর্থ বছরের বাজেট ঘোষণার পর প্রথমার্ধ চলছিল বেশ ঠিকঠাক। বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ অর্থনীতির প্রায় সব সূচকে ছিল চাঙ্গা। মূল্যস্ফীতিও খুব একটা বাড়েনি নির্ধারণ করেছিল। তবে অর্থ বছরের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক টানাপোড়েনে 2.5 লাখ কোটি টাকার বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দেয়। 5,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি ধরা হয় 75,000 কোটি টাকা। এমন অবস্থায় অর্থ প্রতিমন্ত্রী বললেন, আয় ব্যয়ের হিসেবে চলতি বাজেট বাস্তবায়নে সমস্যা হবে না তাদের। দুর্নীতি, অপচয়, কালক্ষেপণ যেটা করে আরো অর্থের বিনাশ করা, এইগুলো আমাদের এখানে আছে এবং এই সকল যে ব্যাধিগুলা, রোগগুলাকে দূর করার জন্য আপনার চেষ্টা চলছে। আমরা তো মনে করি আমরা 95-97 বাস্তবায়ন করি এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা 100 বাস্তবায়ন করি। সুতরাং আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি। এরই মধ্যে আগামী বাজেটের বিষয়ে খসড়া তৈরি শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। 2015-16 অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হতে পারে 7.4%, মূল্যস্ফীতি 6.4%, রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 2,13,000 কোটি টাকা। মোট জিডিপির আকার 17,30,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হতে পারে 89,000 কোটি টাকা। অগ্রাধিকার দেওয়া হতে পারে ভৌত অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি ও পল্লী উন্নয়ন, তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সক্ষমতা অর্জন। এছাড়া বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন বাজেটের আকার হবে প্রায় 3 লাখ কোটি টাকা। তিন লাখের কাছাকাছি কোথাও হবে। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ বাড়ছে। এতে আশঙ্কা থেকে যায় সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে। দুর্বলতার জায়গাগুলোকে কাটিয়ে উঠে দক্ষ বা মানসম্পন্ন প্রজেক্ট বাস্তবায়নটি কিন্তু উত্তরোত্তর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমরা হয়তো আগামীতে শতভাগ বাস্তবায়নের কথা বলবো, কিন্তু মানসম্পন্ন প্রজেক্ট বাস্তবায়নটি কিন্তু আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী বাজেট হওয়া উচিত বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির বাজেট, যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবার এই বিষয়ে কথা বলতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি BIDS এর গবেষক ডক্টর আবুল বাশারের কাছে। আমরা আগেই জানিয়েছিলাম যে আপনার সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলবো। আগামী বাজেটের প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে এরই মধ্যে এবং এই বছরের অর্থ বছরের শেষ হতে আর 2 মাস বাকি, 2 মাসের কিছু সময় বেশি বাকি। তো এই সামনের এই বাজেটটিকে আপনারা কিভাবে, কোন দৃষ্টিতে দেখছেন? দেখুন, একটা উড়োজাহাজ আকাশে উড়ার প্রক্রিয়াটা শুরু হয় অনেক শক্তি দিয়ে। তারপরে যখন এটা উড়ে যায়, উড্ডয়নের পরে তখন কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী শূন্যতা এবং বাতাসকে কাজে লাগিয়ে এটা অনেক দূর, অনেক দ্রুত যেতে পারে। অর্থনীতির অবস্থাটা সেরকম। একটা অনুন্নত বা স্বল্পোন্নত দেশের অর্থনীতিকে ওই উড্ডয়ন পর্যায়ে নিয়ে যেতে হলে ওরকম একটা প্রচন্ড শক্তি দিতে হয়। আর সেই শক্তিটা আসে কিন্তু সরকারি বিনিয়োগ থেকে। সেই অর্থে একটা বড় বাজেটের প্রয়োজন সব দেশেই আছে। সুতরাং আমাদের দেশের অর্থনীতিতে বাজেট যত বড় হয় ততই ভালো।
এবং এই অর্থনীতি 4-5 বছর আগে ছিল $100 বিলিয়ন কম, এটা এই বছর $150 বিলিয়ন, আগামী বছর $160 বিলিয়ন হবে আশা করা যায়। সুতরাং বাজেট 3 লাখ কোটি না, এটা যদি 5 লাখ কোটি হয় ততই ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। যে প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যে লক্ষ্যটা সেট করছি সেটা আমি রিসোর্স মোবিলাইজ করতে পারবো কিনা সেটাকে ফাইন্যান্স করার জন্য, সেখানে একটা বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। সেই বিষয়ে কিন্তু আমরা এখনো কিছু জানি না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমি যে অর্থনৈতিক ক্রিয়াকর্ম হাতে নিচ্ছি সেটা বাস্তবায়নের যে সক্ষমতা, সেখানে কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে বর্তমান সক্ষমতা বজায় রেখে আমি বাজেটের পরিমাণ বাড়ালে সেটা, যে কথাটা আপনাদের রিপোর্টও এসেছে, সেটা সম্পন্নভাবে বাস্তবায়ন করাটা একটা বড় চ্যালেঞ্জ। সো আমার কাছে মনে হচ্ছে যে 3 লাখ কোটি টাকার যে সংখ্যাটা আসছে এটা ইটসেলফ ইজ অ্যান ইন্টেন্ট, একটা আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা থাকা ভালো। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আরও যে কার্যক্রমগুলো নেওয়া উচিত, আমরা কিন্তু এখনও আসলে ওইরকমভাবে কখনো কোনো একটা পর্যালোচনা করিনি যে আমাদের বাজেট বাস্তবায়নের সক্ষমতা কতটুকু, এবং সেখানে মূল ইন্ডিকেটরগুলো কি, এবং সেইগুলো ওভার টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে, বাড়ছে। আমাদের বাজেটের যে প্রকল্প বাস্তবায়নের ঐতিহাসিক যে প্রবণতা, সেই প্রবণতা আমাদেরই বলে যে বিগত বছরগুলো যদি আমরা খেয়াল করি, প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে, প্রতি বছরই আমাদের উচ্চাশাও ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাজেট বাস্তবায়নটা ঠিক মতো হচ্ছে না। সেই প্রবণতাকে সামনে রেখে আগামী বাজেট আকার বৃদ্ধি এবং এটার বাস্তবায়নের যে সম্ভাবনা, সেটা কতটুকু আপনারা দেখছেন? সেই বাস্তবায়নের সমস্যাটা দুই দিক থেকে আসে। একটা হচ্ছে অর্থায়নের সমস্যা, এবং সেজন্য কিন্তু আমাদের এডিপির সাইজটাকে ডাউন সাইজ করতে হয়, কমাতে হয়। কারণ আমার যে রেভিনিউ আমি মোবিলাইজ করবো বলে, সংগ্রহ করবো বলে টার্গেট ধরেছিলাম, সেটা যখন আমি পারছি না, তখন কিন্তু আমাকে ব্যয়ের পরিমাণে কমাতে হয়। সেটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যেটুকুই আমি ব্যয় করতে চাই সেই ব্যয়টা মানসম্পন্নভাবে করার সক্ষমতা আছে কিনা। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুটো জিনিসই কিন্তু একটা বড় সংকট, বাংলাদেশের জন্য একটা বড় আশঙ্কার জায়গা আছে। কারণ আমরা যদি এই বছরের পারফরমেন্স দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের যে রেভিনিউ কালেকশনের যে টার্গেটটা ছিল সেটা আমরা মিট করতে পারবো না। এবং এটার জন্য কেউ কেউ বলছেন যে রাজনৈতিক অস্থিরতা, কিন্তু আমরা যদি এই অর্থবছর প্রথম 6 মাস দেখি, জুলাই থেকে ডিসেম্বর, তখন কিন্তু তেমন কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। এবং যদি সারা বছরে অর্ধেক তো ওই সময় কালেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখা যাবে ওই সময় কিন্তু আমাদের পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তাহলে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি না করে রিসোর্স মোবিলাইজেশনের যে অন্যান্য রিসোর্স সংগ্রহের যে অন্যান্য সোর্সগুলো আছে সেইগুলাকে বিবেচনায় না এনে আমি শুধু একটা টার্গেট সেট করলে কিছু যায় আসে না। এটা গেলে একটা দিক। তবে দ্বিতীয় দিকটা হচ্ছে কারিগরি দিক, যে আমি যে অর্থটা ব্যয় করছি সেটা সঠিক জায়গায়, সঠিক সময়ে এবং সঠিকভাবে ব্যয় করছি কিনা। কিন্তু এই 3 সঠিকের জায়গায় কিন্তু আমরা কোনো পর্যালোচনা করি না, এবং এটা ওভারটাইম এখানে কি হচ্ছে সেটাও আমরা জানি না। এবং যেটা হয় যে বাজেটের সাইজটা নিয়ে দেশে খুব বেশি কথাবার্তা হয়, কিন্তু বাজেটের যে ব্যবহার হচ্ছে, যে অর্থটা ব্যয় হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে, সেই আলোচনাটা খুব একটা হয় না। অর্থ প্রতিমন্ত্রী এবারও বলেছেন যে তারা আগামী বাজেটের পুরোটা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা করবেন। এবং একই কথা ছিল চলতি যে অর্থ বছর চলছে সেটার ক্ষেত্রেও একই কথা ছিল। তো এখন এডিপি বাস্তবায়ন তারপরেও হয়নি, কোনো বছরই হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে এবার প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়ন আগামী বাজেটের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবারও কি সেই চ্যালেঞ্জটা? সবসময় ছিল। আরেকটা জিনিস এখানে বুঝতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা যখন প্রতি বছর এডিপির সাইজ নিয়ে কথা বলি যে এত % বড় হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা অর্থনীতির পরিভাষা আমরা বলি নমিনাল টার্মে, অর্থাৎ মূল্যস্ফীতির সাথে সাথে আমি যে ইটটা আগে 2 টাকা দিয়ে কিনতাম, আগামী বছর যদি আমি 3 টাকা দিয়ে কিনি, তাহলে ওই এডিপির অঙ্কের হিসাবে কিন্তু আমার এডিপি বাস্তবায়ন হচ্ছে 2 থেকে 3 টাকা দাঁড়ালো। কিন্তু আপনি যদি রিয়েল টার্মসে চিন্তা করেন, আমি কিন্তু এই বছর একটাই ইটি গেঁথেছি, আগামী বছর কিন্তু একটাই ইটি গাচ্ছি। সুতরাং এডিপির সাইজ যে বড় হচ্ছে সেটা কিন্তু আসলে নমিনাল টার্মসেই বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু রিয়েল টার্মসে, অর্থাৎ আপনি মূল্য অ্যাডজাস্টেড বিবেচনা যদি করি আমরা, তাহলে এডিপির সাইজ কিন্তু খুব একটা বড় হচ্ছে না। হ্যাঁ, এটা না হওয়ার কারণটা কিন্তু ওই একই জায়গাতেই, যে এটা আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের যে সক্ষমতা, কারিগরি সক্ষমতা, প্রশাসনিক সক্ষমতা, সেই জায়গায় আমাদের কোনো উন্নতি হচ্ছে না। তো এটা গত বছরও এই প্রবলেম ছিল, তার আগের বছরও ছিল, তার আগের বছরও ছিল, সামনের বছরও এখন পর্যন্ত তেমন কিছু ভিজিবল হয়নি, দৃশ্যমান নেই, যাতে আশা করা যায় যে এই প্রবলেমটা আগামী বছরও হবে না। তো এই প্রবলেমটা বাংলাদেশে ছিল, এবং এটা সমাধানের তেমন কোনো আমাদের বাজেট বড় হচ্ছে এবং বাজেটের একটি বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, এবং আপনি এর মধ্যে কিছু কথা বলেছেন। এবার বলা হচ্ছে যে আগামী বাজেটের যে বিশাল আকার, তার পুরোটা বিশাল বাজেটের এই বাস্তবায়ন করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে, এবং
অভ্যন্তরীণ উৎসের যে অর্থ সংগ্রহ সেটা থেকে এনবিআর এর ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে। এনবিআর এর সক্ষমতা আসলে কতটুকু আছে এই এত বড় বাজেটের, বিশাল আকারের বাজেটের অর্থের যোগান দিতে? না দেখুন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে এবং তার মূল্যস্ফীতি যখন বাড়ে, তো এই দুটার সাথে সাথে রেভিনিউ কালেকশন আপনি যদি একই পরিমাণ এফোর্ট দেন, গত বছর যা দিয়েছিলাম এই বছর যদি একই পরিমাণ এফোর্ট দিই, তারপরেও রেভিনিউ কালেকশন কিছু বাড়বে, কিন্তু সেটা কিন্তু রিয়েল টার্মসে বাড়ায় না। এখন যদি সত্যিকার অর্থে যদি রিয়েল টার্মসে আমার রেভিনিউ বাড়াতে হয়, তাহলে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখন এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির বিষয়টা আসছে দুটো কারণে। একটা হচ্ছে যে আমার যে এক্সিস্টিং যে সোর্সগুলো আছে যেখান থেকে আমি রেভিনিউ কালেক্ট করি, সেইখানে যাতে কোনো সেখান থেকে যেন একদম আমি যতটুকু প্রাপ্য ততটুকু পুরোটা আদায় করে নিয়ে আসতে পারি, তার জন্যও কিন্তু আমার সক্ষমতা বাড়াতে হবে। এবং তার পাশাপাশি এটা কিন্তু যথেষ্ট না, আমার নতুন নতুন এরিয়াতে যেতে হবে। এই রেভিনিউ কালেকশন, নতুন নতুন এলাকা, নতুন নতুন খাত আমাকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য কিন্তু এনবিআর সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে প্রতি বছর যেটুকু সক্ষমতা বাড়ে, এটা অনেকটা অন্যান্য যে খাতের অন্যান্য সেক্টরের যে অবস্থা, একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিছু নিয়োগ হয়, কিছু জনবল, কিছু ট্রেনিং দেওয়া হয়, কিছু যন্ত্রপাতি প্রকিউর করা হয়, সেরকমই একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি। একটা ওভারঅল যে একটা আমি ঠিক বৈপ্লবিক বলবো না, কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এনবিআর এ কিন্তু সেটা অনেকদিন ধরেই বলা হচ্ছে যেটা প্রয়োজন, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। কিছু জিনিস হয়েছে, নিয়ম কানুন কিছু চেঞ্জ করেছে। আমাদের ভ্যাট অ্যাক্ট বলা হচ্ছে 2016 জুলাই থেকে এটা কার্যকর হবে, কিন্তু এই অ্যাক্টও কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কার্যকর করতে পারিনি। তারপরে কিছু নিয়ম কানুনের ক্ষেত্রে এটা হয়েছে, কিছু নীতিমালা পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু এই যে এখন এই ডিজিটালের যুগে এনবিআর এর যে ডিজিটালাইজেশন করা এবং একটা ইলেকট্রনিক পেমেন্টকে করদাতাদের উদ্বুদ্ধ করা, সেই কাজগুলো কিন্তু আমরা এখনো করতে পারিনি। করতে না পারার কিন্তু দুটো কারণ। একটা হচ্ছে যে কর দেওয়ার যে ঝামেলা, সেজন্য কিন্তু কর কালেকশন কম হয়, আর এই কাম্বারসাম প্রসেসের জন্য বা একটা জটিল প্রসেসের জন্য আবার এখান থেকে লিকেজ হয়ে যায়। তো এই বিষয়গুলো যদি সমাধান করা যায়, তাহলে আমরা একটা যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা আমরা হয়তো রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটার কাছাকাছি হয়তো আমরা যেতে পারবো। আগামী বাজেটকে বলা হচ্ছে বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির বাজেট। কোন বাজেটকে বলা হয়নি? আগামী বাজেটকে বলা না, হচ্ছে এটা বিশেষ আমরা করে প্রতি বছরই সেটা বলি। সেই ক্ষেত্রে আমরা এই উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশটা কি আমরা দিতে পেরেছি? না, সেটা তো আমরা আসলে যেটা আমি বললাম প্রতি বছরই বলি। ইনফ্যাক্ট বাজেট মানেই তো হচ্ছে সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি একটা সক্ষমতা তৈরি করবে, প্রোডাক্টিভিটি বাড়াবে, তাতে করে প্রাইভেট সেক্টরের মুনাফা অর্জনের সুবিধাটা বাড়বে এবং প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে। এবং তার পাশাপাশি অবশ্য এই প্রাইভেট সেক্টর বিনিয়োগে আরেক কিছু প্যারামিটার আছে, রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, এই বিষয়গুলো আছে, কিন্তু সেইগুলো তো বাংলাদেশের মানে রাজনৈতিক ইতিহাসে একটা অনিবার্য ঘটনার হতে থাকবে। কিন্তু সরকারি বিনিয়োগের ক্ষেত্রে তো আসলে আমরা ওইরকম কোনো বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। হ্যাঁ, হচ্ছে বেশ কিছু বড় প্রজেক্ট অনগোয়িং চলছে, এইগুলো যদি সমাধান হয় তাহলে একটা গুণগত পরিবর্তন হয়তো আসবে, কিন্তু সেটা ঠিক আগামী বাজেটেই হয়ে যাবে না, এটার জন্য আরো 3-4 বছর লাগবে। তো আগামী বাজেট দিয়েই আমি একটা বড় কিছু অর্জন করে ফেলতে পারবো, সেটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করা উচিত না। যেটা হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া, আমি 5 বছর পরে কোথায় যেতে চাই সেই লক্ষ্যটা আমি জানি, এবং সেটা করার জন্য প্রতি বছর যতটুকু আমার এগোনো দরকার আমি ততটুকু এগোতে পারছি কিনা, সেটাই হওয়া উচিত বিবেচ্য বিষয়। এবং সেটা করার জন্য আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে সেইগুলাকে যাতে মানসম্পন্নভাবে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে এগিয়ে নিতে পারি, বাজেটের লক্ষ্য সেটাই হওয়া উচিত। আমাদের এই যে বাজেটের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, সেটি আমরা পূরণ করতে পারি না, এবং প্রতি বছরই এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তো সেই ক্ষেত্রে এই যে বিনিয়োগ বাড়ানো যাচ্ছে না, এই যে উৎপাদন বৃদ্ধি ক্রমাগত হ্রাস পাচ্ছে বা কাঙ্ক্ষিত মাত্রায় সেটা হচ্ছে না, সেটার জন্য আসলে দায়ী আপনি কাদেরকে করবেন? অর্থনীতিবিদ হিসেবে আসলে এই জায়গাটাতে কাদেরকে দায়ী করা উচিত বলে মনে করেন? এখানে তো আসলে একটা সময় বাংলাদেশ যেহেতু এখন বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত, তাহলে অনেক সময় বাইরে থেকে কিছু ধাক্কা আসে, কিন্তু সেই ধাক্কাটা গত কয়েক বছর কিন্তু এরকম ভাবে আসেনি। হ্যাঁ, সুতরাং সেই আমরা মন্দাও বেশ ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি, এবং আমরা বিশ্ববাজারে বাজারে দখল করার ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি। তো সুতরাং যে দায়ী যদি কাউকে করতে হয়, তাহলে আভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো আছে সেগুলিকে দায়ী করতে হবে। তার মধ্যে কিছু অর্থনৈতিক বিষয় আছে, কিছু অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয় আছে। অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে আমার
যে বেসিক যে ব্যাকবোন সার্ভিস আমরা যেটাকে বলি প্রোডাকশনের, কারণ প্রোডাকশনটা তো আমরা প্রোডাকশনটা দেখি, কিন্তু প্রোডাকশনের পিছনে কিন্তু আরো 10টা সার্ভিস, 10টা রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো আমরা দিতে পারছি কিনা, এবং সেইখানে বহুল আলোচিত বিদ্যুৎ আছে, গ্যাস আছে, দক্ষ শ্রমিকের প্রয়োজন আছে, সেই দক্ষ শ্রমিক আমরা দিতে পারছি কিনা, সেই বিষয়গুলো আছে, এবং সেইগুলো রাতারাতি পরিবর্তন সম্ভব। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি, যেমন বিদ্যুৎ ক্ষেত্রে অ্যাটলিস্ট মূল্য নিয়ে কথা হতে পারে, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে মোটামুটি আমরা উন্নতি করেছি। কিন্তু দক্ষ হাতের কিন্তু একটা সংকট রয়ে গিয়েছে, সেখানে কিন্তু আমাদের তেমন কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি আছে আপনার যে পরিবহন ব্যবস্থা, আমাদের যে শুধু আমরা ঢাকা শহরের যানজট নিয়ে কথা বললেই হবে না, আমাদের মূল করিডোর হচ্ছে ঢাকা চিটাগাং করিডোর, যেটা দিয়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে 93% আসা যাওয়া করে, এবং আমরা এখনো এটাকে 4 লেন করতে পারিনি। তো এইখানে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, পরিবহন সময় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সবকিছু মিলিয়ে এইখানে এটা কিন্তু বিনিয়োগের জন্য মোটেও সহায়ক নয়। আর পাশাপাশি অর্থনৈতিক বিষয় যেগুলো, অর্থনীতির বাইরের বিষয়গুলো নিয়ে কথা না বলেই ভালো। এটা আমরা সবাই জানি যে আমাদের যে সংঘাতমূলক রাজনীতি, সেই পরিবেশটা আমরা সবাই ডে টু লাইফও এখন ফেস করছি। ডক্টর আবুল বাশার, আমরাও চাই সেই রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠে দেশ সামনে এগিয়ে যাক, এবং আমাদের আগামী যে 3 লাখ টাকার অনেক বড় বাজেট আসছে সামনে, সেই বাজেট বাস্তবায়নের পথে আমাদের দেশ এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশারের সঙ্গে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। দিনাজপুরের কাহারোল উপজেলায় ধান খেতে আগাছা দমনে অর্নেট নামক কীটনাশক ব্যবহারে 4টি গ্রামের 145 একর জমির চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে কৃষকরা শরণাপন্ন হয়েছেন কৃষি অফিসে। এছাড়া অর্নেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান SAM এগ্রো কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন কৃষকেরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। SAM এগ্রো কোম্পানির কীটনাশক অর্নেট ব্যবহার করে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর, বিক্রমপুর, প্রসাদপুর ও ডহন্ডা গ্রামের শতাধিক একর জমির বোরো ধানের চারা ক্ষতির মুখে পড়েছে। ওই কোম্পানির কীটনাশক ব্যবহারের পর চারার গোড়ায় পচন ধরে, ধানের চারা বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। এ অবস্থায় ফসল রক্ষার জন্য কৃষকরা পরামর্শ নিচ্ছেন কৃষি বিভাগের। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন। দৈনন্দিন একদম ধানের অবস্থা খুব খারাপ, অনেক টাকা পয়সা খরচ করেও কোনো উন্নতি হয় না। ধান লাগার পর এই ঘাসও হয় না, ওয়াও হয় না, যেই অবস্থায় লাগাইছি ভাই ওই অবস্থায় আছে। এই অরেঞ্জ এই বীজটা এত খারাপ, যে কোম্পানি তৈরি করছে ভাই তারও বিচার চাই, যে ব্যবসা করতেছে আমি তারও বিচার চাই। এই বীজটা ঘাস মারা বিষের জন্য দিছি। এই বীজটা দেওয়ার পরে আমার এই ওয়ার 12টা বাজে 13 হয়ে গেছে, একদম গোড়া টোড়া পচে টচে শেষ হয়ে গেছে। এদিকে কোম্পানির স্থানীয় পরিবেশক অর্নেট কীটনাশক প্রয়োগের ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন বলে স্বীকার করলেন। কোম্পানি আমার কাছে যে মাল দিছে তাতে দেখা যাচ্ছে যে কোম্পানি আমার কাছে পাবে 5 লাখ, কিন্তু আমি কৃষককে বাকি দিছি হলো 30 লাখ টাকার। সার দিছি, ডিজেল দিছি, আবার ভুট্টার বীজ বাকি দিছি। এখন কৃষকের ফসল নষ্ট হতে কৃষকেরও মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, তাদের পরামর্শ মতো কৃষকরা কাজ করায় অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আমরা কৃষকদেরকে এবং সংশ্লিষ্ট উপসহকারীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করি। এর ফলে কৃষকের যে আগাছার অতিরিক্ত মাত্রাতিরিক্ত আগাছানাশক ব্যবহার কারণে যে ক্ষতি হয় সেটা থেকে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ইরি বোরো ধান খেতে আগাছা দমনে কীটনাশক অর্নেট প্রয়োগে কাহারোল উপজেলার 4টি গ্রামের 90 জন কৃষকের 145 একর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রক্ষণশীল হওয়ায় এক যুগ আগেও সিলেটের তরুণদের মাঝে বৈশাখ নিয়ে তেমন মাতামাতি ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে পহেলা বৈশাখের উন্মাদনায় ততই মেতে উঠছে তারা। বৈশাখের পোশাক কিনতে এখন ব্যস্ত সময় পার করছেন সিলেটের তরুণরা। কেউ কিনছেন লাল সাদা রঙের পাঞ্জাবি, আবার কেউ কিনছেন ফতুয়া। মনের মতো পোশাক কিনতে বেশিরভাগ তরুণী ভিড় করছেন বুটিক হাউসগুলোতে। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। সিলেট নগরীর বুটিকপাড়া, পূর্ব জিন্দাবাজার ও নয়া সড়কে বৈশাখ উপলক্ষে চলছে উৎসবের আমেজ। ক্রেতাদের আকৃষ্ট করতে বুটিক হাউসগুলো সেজেছে বৈশাখী সাজে। তরুণদের চাহিদা মাথায় রেখে বাহারি পোশাকে সাজানো এখন সবগুলো বুটিক হাউস। আর এসব ফ্যাশন হাউস চষে বেড়াচ্ছেন ফ্যাশন সচেতন তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ। উৎসব যেহেতু, এই উৎসবে একটা পাঞ্জাবি দেখতে এসেছি, আর আমার ফ্রেন্ডসি ওনার জন্য
থ্রি পিস বা শাড়ি। পাঞ্জাবিটা কিনলাম আর বউর জন্য একটা শাড়িও কিনেছি। বৈশাখে তরুণদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি ও ফতোয়া, তাই বরাবরের মতো এবারও লাল সাদা রঙের পাঞ্জাবিতেই বেশি আগ্রহ তরুণদের। অনেকে প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন বুটিক হাউসে। রেড আর হোয়াইটের মধ্যে বেশি প্রিফার করতেছি। প্রাইস নট ব্যাড, রিজনেবল। আমার পছন্দের কাপড় হলো রেড এবং হোয়াইট। বৈশাখে নির্দিষ্ট থিম নিয়ে পোশাক তৈরি করে থাকে বুটিক হাউসগুলো। এবার তারা বাংলা বর্ষপঞ্জির ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছে। টেরাকোটা, তারপরে আপনার ছড়াচিত্র, শখের হাড়ি, এরকম বৈচিত্র্যময় গামছা মোটিভ, একটা মোটিভ থাকে প্রোডাক্টের। গরমকে টার্গেট করে যেভাবে দরকার সেভাবে আমরা তৈরি করেছি চাহিদা মেটানোর জন্য। নিজস্ব তৈরি এসব পোশাকের দামও তুলনামূলকভাবে কম বলে জানান ব্যবসায়ীরা। এজন্য বিক্রিও ভালো হচ্ছে বলে দারুণ খুশি তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে মাহিবি চৌধুরী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে কারণে প্রথম থেকে কিছু জিনিস আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো বিষয়ে একটি জিনিসের জন্য আমরা কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করব না। আমাদের সম্মানিত প্রার্থীরা যারা রয়েছেন ঢাকা উত্তরে, খুশির সংবাদ যে তারা সবাই ঢাকা উত্তরে যতগুলো প্রার্থী রয়েছেন তারা সবাই মোটামুটিভাবে ভালো ইমেজের প্রার্থী। তাদের সবাই অত্যন্ত রুচিশীল মানুষ, ভালো মানুষ, মানুষ তাদেরকে পছন্দ করে। আমরা আশা করব যে ঢাকা উত্তরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আসলেই বাংলাদেশের নির্বাচনী প্রতিযোগিতার ক্ষেত্রে এটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করবে যে নির্বাচনী প্রক্রিয়া আসলে কতটা সুন্দর হতে পারে, কতটা শালীন হতে পারে, কতটা ক্রিয়েটিভ হতে পারে। এই সে চেষ্টা আমরা থাকবো। কিন্তু দুঃখজনক যে আমরা নিজেরা যদিও ছিলাম যে আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করবো না, এখন পর্যন্ত একটি আচরণবিধি লঙ্ঘন হয়নি। আমাদের নির্বাচনের মূল স্লোগান প্রজন্ম শহর, আমরা আজকে কিন্তু প্রথম উন্মোচন করলাম। নির্বাচনী প্রচারণার প্রধান জিনিস আপনার নির্বাচনের মূল উদ্দেশ্য এবং নির্বাচনের মূল স্লোগানটা আপনার কি হবে। তাই যদি হয় আজকে থেকে বা গতকাল থেকেও যদি নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা থাকে, আমরা গত 1 মাস ধরে জানি বাকি প্রার্থীদের মূল নির্বাচনী স্লোগান কি, তাদের বক্তব্য কি, তারা কিভাবে করবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা অনলাইনে, ফেসবুকে, ভিডিওতে সব জায়গায় প্রচার দেখছি। দুঃখজনক এটা নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথা বলছি না। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। আমরা বলেছি যত কিছুই হোক অনলাইনে সবচেয়ে বেশি বাংলাদেশে কাজ করেছি সবচেয়ে প্রথম আমরা, ব্লু ব্যান্ড কল। অনলাইনে ক্যাম্পেইন আমরা সবচেয়ে আগে শুরু করতে পারতাম, কিন্তু আমরা বলেছি যে না। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিকল্পধারা সমর্থিত প্রার্থী মাহিবি চৌধুরী। এতক্ষণ তিনি কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাসাগোল্ড ও ডেস্টিনি নামে আলুর নতুন দুটি জাত আলুর বর্তমান ঘাটতি মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজস্থানের একটি হোটেলে AR মালিক অ্যান্ড কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তারা। নতুন এই জাত দুটি মাঠ পর্যায়ের ফলাফল পর্যবেক্ষণ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন AR মালিক অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান মালিক। 2014-15 অর্থ বছরের সংশোধিত চূড়ান্ত বাজেট 2,38,000 কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই বাজেট বাস্তবায়নে সমস্যা হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। আগামী বাজেটে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতের বরাদ্দ অগ্রাধিকার দেওয়া হবে। 2015-16 অর্থ বছরের বাজেট ঘাটতি 5% নিচে থাকবে আর মোট বাজেট হতে পারে 3 লাখ কোটি টাকার কাছাকাছি। অর্থমন্ত্রী আরো বলেন, রাজস্ব আদায় প্রতি বছরই বাড়ছে, তবে পরিধি আরো বাড়ানো সম্ভব। সভায় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বাজেটে মানসম্মত শিক্ষা, স্যানিটেশনস, বড় প্রকল্পগুলোর পরিকল্পিত বাস্তবায়নে জোর দেওয়ার আহ্বান জানান। এছাড়া পরবর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিক নির্দেশনা আগামী বাজেটে থাকা উচিত বলেও মতামত তুলে ধরেন তারা। 14-15 revised is 2,38,000 কোটি. The achievement will be close to that. Energy and transportation will continue to claim large part of the budget allocations. But ebare amra emphasis ta কিছুটা shift করছি towards the areas of human social development, education, health, sanitation, এগুলো একটু প্রাধান্য পাবে।
প্রজনন মৌসুমে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা 11 দিন থেকে বাড়িয়ে শিগগিরই 15 দিন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2015 উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় এই ঘোষণা দেন তিনি। অন্যদিকে গবেষকরা জানিয়েছেন, এক যুগ আগের তুলনায় ইলিশের মোট উৎপাদন 75% বাড়লেও তার সুফল মিলছে না শুধুমাত্র জাটকা নিধন বন্ধ না হয়। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বৈশাখী উৎসবের আগে বাজারে প্রকট হয়ে উঠেছে ইলিশ সংকট। যদিও গবেষকদের দেয়া তথ্য মতে গত এক যুগে দেশে ব্যাপক হারে বেড়েছে ইলিশের মোট উৎপাদন। 2001-02 অর্থ বছরে 2,20,500 মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়, বিপরীতে 2013-14 অর্থ বছরে এই পরিমাণ দাঁড়ায় 3,85,000 মেট্রিক টনে। এই সূচক এমন প্রেক্ষাপটে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজন করা হয় জাটকা সংরক্ষণ বিষয়ক এক কর্মশালার, যেখানে অংশ নেয়া গবেষকদের মতে উৎপাদন বাড়লেও কারেন্ট জালের অপব্যবহার আর অবাধে জাটকা বিক্রি বন্ধ না হওয়ায় বড় ইলিশের অভাব থেকেই যাচ্ছে। আমাদের মাছগুলোর সাইজে ছোট হয়েছে, যার কারণে মাছগুলো ধরে ফেলা হয় এবং মাছের রিক্রুটমেন্টে আমরা সেরকম সময় দিই না। কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া, কারণ যখনই আপনি এই সেন্টিমিটারের ফাঁক পুকুর রাখা হয় তখনই কিন্তু একটা আইন অমান্যের ঘটনাটা ঘটে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এক সপ্তাহের মধ্যে সব ধরনের কারেন্ট জাল নিষিদ্ধের পাশাপাশি বাড়ানো হবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ও। আমাদের সমষ্টিতে জাটকার পিরিয়ডটা 15 দিন হবে বলে আমি ঘোষণা দিলাম। অর্থাৎ 4-5 বছর আইনি যুদ্ধ করে হাইকোর্ট থেকে আমরা রায় পেয়ে কারেন্ট জাল আর কেউ উৎপাদন তৈরি করতে পারবে না। তাই আমি এই মৎস্যত্বগুলোকে হুকুম দিব এই সপ্তাহে যে কারেন্ট জাল যে পর্যায়ে সব পাকড়াও করেন, সব দাঁড়িয়ে করেন। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পানি বিশেষজ্ঞ, জেলে ও মৎস্য চাষিরা ইলিশ সম্পদ রক্ষায় করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কিন্তু জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শিল্প ও সেবা সহ সব খাতে অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিদ্যমান মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উপর গুরুত্ব দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর নেতাদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে একথা জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় ব্যবসায়ী নেতারা রপ্তানিমুখী সহ শিল্প খাতের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি করেন। এছাড়া মূসকের বিদ্যমান হার কমিয়ে 10% করা সহ করমুক্ত আয়ের সীমা 2,20,000 টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করারও সুপারিশ করেন ব্যবসায়ী নেতারা। প্রাক বাজেট এই আলোচনায় শিল্পোন্নয়নের গতি ধরে রাখতে শর্ত সাপেক্ষে হলেও শিল্প খাতে কালো টাকা সাদা করার সুযোগ দাবি সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। এদিকে আসছে বাজেটে নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা 3.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। পাশাপাশি ইকোনমিক জোনগুলোতে নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ এবং বাজেটে ঘোষিত 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন। একই অনুষ্ঠানে তরুণদের জন্য ব্যবসা বান্ধব সুযোগ সুবিধার সুপারিশ করেছে তরুণ উদ্যোক্তারা। এদিকে রাজস্ব ঘাটতি পূরণের জন্য বৃহৎ করদাতা ইউনিটের অধীনস্থ প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর অতিরিক্ত করের বোঝা না চাপানোর আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমসিসিআই এর প্রতিনিধিরা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতের রেলওয়ে, কৃষি খাতে পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং স্মার্ট শহর নির্মাণ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। সোমবার নয়াদিল্লিতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে বৈঠকে কথা জানান তুরস্কের উপপ্রধানমন্ত্রী আলী বাবাকান। এই সময় তিনি আরো বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তুরস্ক। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে এক বৈঠকে তিনি বলেন, ভারতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে তুরস্ক। 2014 সালে ভারতে বিনিয়োগে 41তম অবস্থানে ছিল তুরস্ক। আর 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতে তুরস্ক বিনিয়োগ করেছে $8,71,80,000। আর বর্তমানে ভারতের অন্তত 150 কোম্পানি ব্যবসা করছে তুরস্কে। বছরের প্রথম প্রান্তিকে 0.7% বেড়েছে যুক্তরাজ্যের আর্থিক প্রবৃদ্ধি। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের ব্যবসায়িক সংগঠন সিবিআই। সংগঠনটি আরও জানিয়েছে, গেল বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি 0.6% হলেও এই প্রান্তিকে তা বেড়ে 0.7% পৌঁছেছে।
সংগঠনটির গবেষণায় দেখা গেছে এ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে দেশটির উৎপাদন খাতের কার্যক্রম। জ্বালানি তেলের দরপতনের সুফল ভোগ করছে দেশটির ভোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তবে ইউরোজোনের চলমান সংকট এবং গ্রিসের ঋণ সংক্রান্ত অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব ব্রিটেনের অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ডলারের বিপরীতে বাড়তে শুরু করেছে রুশ মুদ্রা রুবলের মান। বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 55.3 রুবল। অথচ 2014 সালের পুরোটা জুড়েই এই মুদ্রাটি ছিল সবচেয়ে নেতিবাচক অবস্থায়। তখন $1 বিপরীতে পাওয়া যাচ্ছিল 80 রুবল। মূলত জ্বালানি তেলের দামে সম্প্রতি কিছুটা স্থিতিশীলতা আসার পর বাড়তে শুরু করেছে জ্বালানি রপ্তানি নির্ভর এই দেশটির মুদ্রার মান। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা থাকলে স্থিতিশীল থাকবে রুবলের মানও। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে রাশিয়া আর ভিয়েতনামের এখন স্থানীয় মুদ্রা বিনিময় চালু করা উচিত বলে মন্তব্য করেছে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ভিয়েতনামের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি আরো বলেন, আন্তঃবাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রুশ মুদ্রা রুবল আর ভিয়েতনামের মুদ্রা ডংয়ের বিনিময় এখন সরাসরি চালু করা উচিত। 10 বছর আগে ভিয়েতনাম আর রাশিয়ার যৌথ উদ্যোগে ভিটিবি ব্যাংক চালু হলেও তা তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলেনি দেশ দুটির বাণিজ্যিক সম্পর্কে। তবে সে সময় থেকেই রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরাসরি দেশীয় মুদ্রার বিনিময় করছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রুশ অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন জীবনযাত্রার ধারায় পরিবর্তন আসছে দেশটির শীর্ষ ধনীদের। বিলাসদ্রব্য কেনা কমানোর পাশাপাশি আপাতত বন্ধ রেখেছেন অপ্রয়োজনীয় খরচ। তবে তারা খরচ করা কমিয়ে দেয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতেও। রুশ মডেল আলিসা ক্রিলোভা সৌন্দর্য চর্চার অংশ হিসেবে নিয়মিতই আসেন এই বিলাসবহুল পার্লারে। কিন্তু পার্লার খরচ কাটছাট করতে না পারলেও বাদ দিয়েছেন শখের মার্সিডিজ ব্যবহার ও বিদেশে ভ্রমণ। এমনকি ব্যক্তিগত সহকারী হিসেবে বিদেশিদের পরিবর্তে নিয়োগ দিয়েছেন দেশি লোক। অর্থ সংকটে না ভুগলেও রাশিয়ার বর্তমান আর্থিক পরিস্থিতিতে খরচ কমানোর দিকে ঝুঁকছেন দেশটির ধনীরাও। এবছর আমরা বিদেশে বেড়াতে যাইনি। এমন পরিস্থিতিতে 3 গুণ বেশি পয়সা খরচ করে বিদেশে বেড়াতে যাওয়ার কোনো মানে নেই। তার চেয়ে বাচ্চাদের স্কুল ছুটিতে আমরা মস্কো আর সেন্ট পিটার্সবুর্গের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব, যেটা অস্ট্রিয়া বা ফ্রান্সে স্কি করার চেয়ে ভালো হবে। জ্বালানি তেলের অব্যাহত দরপতন ও ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞা কবলিত রুশ অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট পুতিনের আহ্বানে সাড়া দেওয়ার অংশ হিসেবেই মূলত জীবনযাপনের ধারায় পরিবর্তন এনেছে দেশটির ধনীরা। কিন্তু তাদের খরচ কমানোর কারণে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অভ্যন্তরীণ অর্থনীতিতে। লোকজন আসছে এবং আগের মতোই তাদের পছন্দের 4 কোর্স লাঞ্চ সারছেন। কিন্তু আগে যেখানে সপ্তাহে 3 থেকে 4 বার আসতেন, এখন সেখানে 1 থেকে 2 বার আসছেন। দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমেছে, আর সে কারণেই জ্বালানি, খাদ্যদ্রব্য, ব্যাংক কিংবা ফ্যাশন জীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। তবে রাশিয়ার অনেক শীর্ষ ধনী দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বন্ধ রেখেছেন। এমনকি অবস্থার উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশে না ফেরারও সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গতকাল যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন শেষ করেছিল, আজও কিন্তু একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখন 12:15 বাজে এখন পর্যন্ত ডিএসসির যে সূচকগুলো যদি আপনাদের জানাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, সেটি কিন্তু 38 পয়েন্ট কমে এখন 4306 পয়েন্টে অবস্থান করছে। একই রকম প্রবণতা ডিএসসির সরিয়া ইন্ডেক্স ডিএসসি এস, সেটি 9 পয়েন্ট কমে 1054 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স, সেটিও 12 পয়েন্ট কমে 1656 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 105 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 42টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 203টি কোম্পানির, এবং অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। যদি বাজার পরিস্থিতি আপনাদের বলি, তাহলে
শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে শুরুতে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেড। এটি প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 156 টাকা 20 পয়সা দরে। সর্বোচ্চ লেনদেন দেখতে পাচ্ছি 158 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 148 টাকা। গতকাল 148 টাকা 2 পয়সা বা 20 পয়সার লেনদেন শেষ করেছিল। এসিআই 562 টাকা দর নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। 565 টাকা 50 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 549 টাকা সর্বনিম্ন দর। আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 540 টাকা। ফার্মা এইড এটি 3 নম্বর স্থানে অবস্থান করছে 321 টাকা 80 পয়সা দর নিয়ে, 324 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর আর 314 টাকা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 311 টাকা 90 পয়সা। ইফাদ অটোস এটি 4 নম্বরে অবস্থান করছে 71 টাকা 60 পয়সা দর নিয়ে, 72 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর আর 70 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন সর্বনিম্ন লেনদেন হয়েছে। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 70 টাকা 40 পয়সা। এসিআই ফর্মুলেশনস এটি 154 টাকা দর নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। এটি সর্বোচ্চ লেনদেন আমরা দেখতে পাচ্ছি এসিআই ফর্মুলেশনস এর 155 টাকা 90 পয়সা। সর্বনিম্ন ছিল 151 টাকা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 149 টাকা 40 পয়সা। এমজেএল বিডি এটি 124 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে। 127 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর আর 123 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর। 125 টাকা 50 পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে এমজেএল বিডির। সাহা ডেনিমস এটি সপ্তম স্থানে অবস্থান করছে 37 টাকা 80 পয়সা দর নিয়ে, 39 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, 37 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 38 টাকা 80 পয়সা। গ্রামীণ ফোন এটি 347 টাকা 50 পয়সা দর নিয়ে অবস্থান করছে অষ্টম স্থানে। 353 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 347 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর। আর গতকাল সর্বশেষ লেনদেন শেষ হয়েছিল 348 টাকা 40 পয়সা গ্রামীণ ফোনের। লাফার্জ সুরমা সিমেন্ট এটি 111 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে নবম স্থানে। শীর্ষ 20-এর 113 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর আর 111 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকাল 113 টাকা 70 পয়সা লেনদেন শেষ করেছিল। এসপিসিএল এটি দশম স্থানে অবস্থান করছে আজকের শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 155 টাকা 90 পয়সা দর নিয়ে, 166 টাকা 30 পয়সা দর দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন মূল্য, 154 টাকা ছিল সর্বনিম্ন। আর গতকাল 161 টাকা 80 পয়সায় লেনদেন শেষ করেছিল এসপিসিএল। বেক্সিমকো রয়েছে 11 নম্বর স্থানে 29 টাকা 90 পয়সা দর নিয়ে, 30 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর উঠেছিল বেক্সিমকোর এবং 29 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। আর বেক্সিমকোর গতকাল লেনদেন শেষ হয়েছিল 30 টাকা 50 পয়সায়। কেপিএসসিএল এটি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটি 57 টাকা 50 পয়সা দর নিয়ে অবস্থান করছে 12তম স্থানে। 59 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর আর 57 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর। গতকাল ছিল 59 টাকা 20 পয়সা সর্বশেষ লেনদেন মূল্য। আজকে 13 নম্বর স্থানে অবস্থান করছে 186 টাকা দর নিয়ে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেলস ডিভাইস লিমিটেড। এটি আজকে জানালাম আপনাদেরকে 13 নম্বর স্থানে অবস্থান করছে। 14 নম্বর স্থানে আজকে 16 নম্বর স্থানে অবস্থান করছে অগ্নি সিস্টেমস 29 টাকা 70 পয়সা দর নিয়ে। এসএ পোর্ট লিমিটেড এটি অবস্থান করছে আজকে 17তম স্থানে। সর্বোচ্চ লেনদেন হয়েছে 50 টাকা 60 পয়সায় আর সর্বশেষ এখন হচ্ছে 47 টাকা 20 পয়সায়। সর্বনিম্ন আজকে দেখতে পাচ্ছি 46 টাকা 40 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকাল ছিল 49 টাকা 40 পয়সা। ভিএক্স ফার্মা এটি 18তম স্থানে অবস্থান করছে 52 টাকা দর নিয়ে। গতকাল 53 টাকা 50 পয়সায় লেনদেন শেষ করলেও আজকে 54 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আর 51 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন মূল্য। সাইপ পাওয়ার এটি 63 টাকা 10 পয়সা দর নিয়ে অবস্থান করছে 19তম স্থানে। 64 টাকা 20 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন মূল্য। আর একদমই টপ 20-র একদম 20তম স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি সিএনএ টেক্স এটি 17 টাকা দর নিয়ে অবস্থান করছে। আর আপনাদের যদি মার্কেটের আরো কিছু খবর যদি জানাই তাহলে আজকে আপনাদের ডিএসসির যে টপ লুজার এবং টপ গেইনার যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর নাম আপনাদের একটু জানিয়ে দিতে চাই দর্শক। এখন পর্যন্ত ডিএসসির লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে টপ গেইনার যে কোম্পানিগুলো সেটি হচ্ছে 1 নম্বর স্থানে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড। তারপরে টপ গেইনারের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফার্মা এইড আর তৃতীয় স্থানে অবস্থান করছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডস লিমিটেড। চতুর্থ স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি সেটি এমবি ফার্মা। তো মোটামুটি এই টপ যে গেইনার যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর খবর আপনাদের জানালাম। আরেকবার যদি সূচকগুলো আপনাদের জানাই তাহলে 43 পয়েন্ট কমে এখন 4300 পয়েন্ট অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স। দর্শক এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক আরেকবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো।
রাজনৈতিক টানাপোড়েনের পরও চলতি বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থ প্রতিমন্ত্রী। প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। দিনাজপুরে ধানক্ষেতে অর্নেট কীটনাশক ব্যবহারে প্রায় 150 একর জমির চারা ক্ষতিগ্রস্ত। সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকের। এবং পহেলা বৈশাখের উন্মাদনায় এখন সিলেটের তরুণরাও মনের মতো পোশাক কিনতে ভিড় করছেন বুটিক হাউসগুলোতে। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *GN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।